এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী সময়টা আমরা যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এই গ্রামেও কিন্তু সেই একদম সেম সিচুয়েশন চলতেছে। আমরা কিন্তু ওই অস্থিরতাটা ধরার চেষ্টা করেছি এবং ওইটাও বোঝার চেষ্টা করেছি যে আমাদের সবার মনে একটা সুপ্ত ইচ্ছা আছে যে দেশটাকে ফাইনালি গড়তে হবে এবং এটা গড়তে হবে। প্রিয় দর্শক, এবারের পর্ব আড্ডাবাজি, আর আজকে আমি 11, 12, 13, 14 গল্প বলবো। গত বছরের 11ই জানুয়ারি চরকিতে মুক্তি পেয়েছিল মোহাম্মদ তাওকির ইসলামের নির্মিত ওয়েব সিরিজ সিনপাট, আর আজ 12ই নভেম্বর। অন্যদিকে সিনপাটের প্রিকুয়েল শাটিকাপ এসেছিল 2022 সালের 13ই জানুয়ারি, আর আসছে 14ই নভেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে মোহাম্মদ তাওকির ইসলাম পরিচালিত প্রথম চলচ্চিত্র দেলুপি। অর্থাৎ 11, 12, 13, 14 তারিখেই নয়, তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকির ইসলাম বরাবরই কিন্তু আমাদের ভিন্ন স্বাদের নির্মাণ দিয়ে চমকে দিতে ভালোবাসেন। আর এদিকে প্রথম সিনেমার প্রসঙ্গ ধরেই আজকে আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তাকে। চলুন দর্শক আর কথা না বাড়িয়ে মোহাম্মদ তাওকির ইসলামের সাথে গল্প আড্ডায় ডুব দেওয়া যাক। কংগ্রাচুলেশন ফর ইউর ফার্স্ট ফিল্ম। কেমন আছেন? এই তো ভালো আছে আপু, থ্যাংক ইউ। সত্যি আপনাকে যতবার আমাদের মাঝে পাই ভীষণ ভালো লাগে, এবং ন্যাচারালি দেলুপির কথা দিয়ে আজকের আড্ডাটা শুরু করতে চাই। একেবারে আপনার নিজস্ব স্টাইলে নীরবে নিভৃতে দারুণ একটা ফিল্ম তৈরি করে ফেললেন, জীবনের প্রথম ফিল্ম। কতটা এক্সাইটেড সেটা তো শুনবই, কিন্তু এই যে সবসময় নিজেকে এই যে আড়ালে রেখে কাজ করে যাওয়া, এই স্ট্র্যাটেজিটা আপনার কি ছিল এই ব্যাপারে? একটু ভয় পাই আপু আসলে। মানে আমার মনে হয় যে কাজটা আগে ঠিকঠাক করে ফেলতে পারলে তারপর বললে আরাম লাগে আর কি। তার আগে অ্যানাউন্স করে কাজ করে পরে দেখা গেল ঠিকঠাক মতো করতে পারলাম না, ওইটার চেয়ে আমার মনে হয় যে আচ্ছা আগে একটু কাজটা করে ফেলি, তাহলে কনফিডেন্ট থাকা যায় যে হ্যাঁ তাহলে এবার দেখানো যাবে। এক্স্যাক্টলি। আমরা যেটা দেখি যে বাংলাদেশে যখন নতুন কোনো সিনেমা আসে, শুরুটাই হয় আসলে ঢাকার হল দিয়ে, তারপরে দেখা যায় আস্তে আস্তে লোকাল অন্যান্য হলগুলোতে মুক্তি পায়। এখানে খেলাটা ভিন্ন। আমরা দেখেছি খুলনার লিবার্টি সিনেপ্লেক্সে প্রথম মুক্তি পেয়েছে দেলুপি। এর আগে আমরা দেখেছি যে খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক প্রাথমিক বিদ্যালয়ে আপনি একটা প্রিমিয়ার শো করেছেন। এটা সত্যি কথা খুবই ইউনিক একটা পন্থা। আমি একটু জানতে চাই যে সাড়া কেমন পেলেন সেখানে? খুব ভালো। মানে প্রিমিয়ারে আমরা ওনাদেরকে ওয়াদা করেছিলাম যে ছবিটা বানায় প্রথম তাদেরকে দেখাবো, তো আমরা ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছি। এটা খুবই ইন্টারেস্টিং, এবং ভেরি রিসেন্টলি যেমনটা বলছিলাম যে 7 তারিখে মুক্তি পেয়েছিল লিবার্টি সিনেমা হলে, সেখানকার রিয়াকশনটা জানবো, কারণ লিবার্টি তো বেশ ঐতিহ্যবাহী একটা সিনেমা হল সেখানকার। লিবার্টিতে খুব ভালো সাড়া। মানে লিবার্টিতে যারা অপারেট করে হল, ওনারা বলছে যে গত 3 বছরে সবচেয়ে বেশি ডে মানে আর্নিং ছিল আর কি ডে ওয়ানে, এবং এখনো খুব ভালো করছে। ওনারা খুবই খুশি আর কি। যে প্রথমে একটু ভয়ই ছিল যে এরকম ছবি, কোনো স্টার কাস্ট নাই, কেমন কি হবে, কিন্তু ভাই খুলনার নিজের মানুষের ছবি, তারা তো দেখবেই। এবং লিবার্টি একটু দূরে হওয়ায় আমাদের শিল্পকলাতেও 10, 11, 12 আমরা স্পেশালি ওইখানে অ্যারেঞ্জ করছি, তো শিল্পকলার রেসপন্সও খুব ভালো, খুবই ভালো। আমরা আসলেই চাই মানে আমাদের বাংলা ছবি, নিজস্ব ছবিগুলো আসলে দর্শকদের একেবারে কাছাকাছি অবধি পৌঁছাক। কিন্তু একটা কৌতূহল আমার খুবই জাগছে, কারণ পাইকগাছার যে ইউনিয়নে যে সিনেমাটা শুটিং হয়েছে, যেখানকার গল্প দেলুটি সেটার নাম, কিন্তু সিনেমার নাম দেলুপি কেন? আচ্ছা, দেলুটি আসলে সেই ইউনিয়নের নাম, আর আমার সিনেমায় যে আমরা ইউনিয়নটা দেখছি সেটার নাম হচ্ছে দেলুপি। তো ওইখান থেকেই দেলুপি ইউনিয়ন থেকেই দেলুপি সিনেমার নাম আর কি। এবং আমরা মানে টিজার দেখে এবং বাকিটা আদারওয়াইজ আমরা যেটা শুনে জানতে পেরেছি যে দেলুপি সিনেমাটি সেই দক্ষিণাঞ্চলের মানুষের সেখানকার নদী ভাঙন, তাদের জীবনের স্ট্রাগল সব কিছু মিলিয়েই তৈরি হয়েছে। কিন্তু যেটা হয় যে সিনেমা এমন একটা জিনিস, এবং সিনেমার ল্যাঙ্গুয়েজটাও এমন আসলে হয় যাতে পুরো দেশের মানুষ কানেক্ট করতে পারে। দেলুপি সিনেমায় বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষ কতটা মানে একাত্ম হতে পারবে এই গল্পের সাথে? আসলে এই সিনেমাটা বর্তমান সময়কে খুব রিলেট করে আর কি। বর্তমান সময়টাই ছবির একটা বড় উপাদান। তো সময়টার মধ্যে আমরা আছি, তো এই সময়টা আসলে আমার মনে হয় আমাদের অডিয়েন্স, মানে দেশীয় অডিয়েন্স এবং ইন্টারন্যাশনাল অডিয়েন্সও খুব ভালো মতো কানেক্ট করতে পারবে। অবশ্যই। আমরা শুনেছি যে অজানা উদ্দেশ্যে পুকুরে ছিপ ফেলার মতন করে আপনি সিনেমাটা নির্মাণ করেছেন। আর হয় না, সিনেমা যখন মানুষ তৈরি করে অনেক ড্রিম নিয়ে তৈরি করে, প্রথম সিনেমা হিসেবে এই গল্পটাই কেন বেছে নিলেন আপনি?
আচ্ছা, আমার আসলে এইভাবে কোনো স্কেজুয়াল করা নাই লাইফে যে আমি এটা প্রথম বানাবো, এটা দ্বিতীয় বানাবো। এইটা এটার প্রতি ওই প্রেমটা জাগছিল, ওই চাপটা মানে ফিল করছিলাম যে এটা আমার বানাতে হবে, আমরা বানাইছি আর কি। এটার আলাদা কোনো ইয়ে নাই। 2022 সালে সুনামগঞ্জে আমরা সবাই জানি ভয়াবহ রকমের বন্যা হয়, অনেকেই আক্রান্ত হয়, এবং ইন্টারেস্টিংলি তখন তো আপনি তথ্যচিত্র তৈরি করতে সেখানেই ছিলেন। সেখান থেকেই কি চলচ্চিত্র নির্মাণের ভাবনাটা মাথায় এসেছিল? আমি এই কোশ্চেনটা একটু বড় করে দেই। আমার কাছে মনে হচ্ছে যে এখন এই ঘটনাবহুল পৃথিবীতে প্রেস যেইভাবে সব কিছু একদম ইমিডিয়েট কাভার করে আমাদের পর্যন্ত নিয়ে আসছে, আমার কাছে মনে হয় যে সিনেমারও ওইরকম জায়গায় যাওয়ার সুযোগ আছে। যে কোনো ইনসিডেন্টকে, রিয়েল ইনসিডেন্টকে একদম খুব আর্লিয়েস্ট টাইমে সেটা ফিকশনে কনভার্ট করে মানুষ পর্যন্ত আনার সুযোগ আছে। সেটা হয়তো মানুষকে আরও বেশি ইন্টারাক্ট করবে, পাশাপাশি সেইটা আমাদের পৃথিবীর ইতিহাসেও আর্কাইভাল মানে একটা জায়গায় মোমেন্টটাকে ক্যাপচার করার একটা প্রবণতার জায়গা থেকে। জি, সেটা তো এক ধরনের ব্যাপার, ডকুমেন্টারিতে আমরা করতেই পারি, কিন্তু এটা আসলে ফিকশন কিভাবে করা যায় এই ল্যাঙ্গুয়েজটাই আমরা খুঁজছি। তো এইটাকে আমরা বলছি ইনসিডেন্টাল সিনেমা, যে ইনসিডেন্টটাকেই আসলে সিনেমায় কনভার্ট করা। আর ওইটাকে দুষ্টামি করে আমরা বলি ছিপ দিয়ে মাছ ধরা। কারণ ছিপ দিয়ে মাছ ধরার যে ব্যাপারটা, আমরা যখন ছিপ দিয়ে মাছ ধরি তখন আমরা জানি না, এটা পুরো সারপ্রাইজিং একটা জিনিস, কি মাছ উঠবেও কিনা। তো এই জন্য আমরা বলি ছিপ দিয়ে মাছ ধরা। সিনেমার নেপথ্যের গল্প তো শুনেছি, এবার একটু শুটিং এর এক্সপেরিয়েন্স গুলো জানতে চাই একে একে। আমি শুনেছি পানখালি থেকে যখন দেলুটির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মাঝপথে আটকে গেছিলেন, কি হয়েছিল? আচ্ছা, সেই সময় তো বন্যা আর কি, ভয়াবহ বন্যা, সবকিছু ডুবে গেছে এবং সেইখানেও মানে যোগাযোগ ব্যবস্থা তো খুবই খারাপ, খুবই স্বাভাবিক। তো আমরা যেই জায়গাটা ভাঙছে ওই জায়গাটায় আমাদের পানখালি থেকে যেতেও আমাদের 2.5-3 ঘন্টা লেগে যায় আর কি, খুব কাছাকাছি লোকেশন, কিন্তু যেতে রাস্তা এবং নৌকা দিয়ে নদী পার হতে। ওইখানে যাওয়ার পর আমরা জানতে পারি যে এই পুরা যে জায়গাটা ভাঙছে এই জায়গাটাতে একটাই নৌকা আছে, যেই নৌকাটা ত্রাণ দিচ্ছে। সো গ্রামের ভিতরে ঢোকার আমাদের তেমন কোনো ওয়ে নাই। তো আমাদেরকে হচ্ছে ওইখানকার যে মেম্বার রিসিভ করে উনি আমাদেরকে বলে, আপনারা এই ডান পাশ ধরে একটু হেঁটে সামনের দিকে যে একটা একদম ক্লোজেস্ট যে গ্রামটা ওইটা দেখতে পারবেন, ওইখানে আগে দেখে আসেন। তো আমরা ওখানে যাই, ওখানে যেতে এই কোমর পর্যন্ত কাদা আর কি। তো আমরা 3-4 ঘন্টা ওখানে সার্ভাইভ করি। তো তখনই আসলে ডিসিশন নেওয়ার ছিল যে আমরা কি থাকবো নাকি ঘুরে চলে যাব। তো আমরা তখন বুঝি যে আমরা যদি এই জায়গায় থাকতে পারি তাহলে আসলে সিনেমাটা হবে। আর যদি আমরা আজকে এখান থেকে ফিরে চলে যাই, আমাদের খুলনা থেকে বা পাইকগাছা বা পানখালি যেখান থেকেই এইখানে আসা পসিবল হবে না। তো আমরা ফিরে আসি, ওই নৌকাওয়ালা দেখি যে সারাদিন কাজ টাজ করে খুবই টায়ার্ড, তুষারদা। তো ওনার একদম পা ধরা অবস্থা আর কি, যে আমাদেরকে একটু 10টা মিনিট নিয়ে যান, একটু খালি দেখে আসি। যদিও আমাদের কাছে ড্রোন ছিল, আমরা উঠছি, কিছু দূর দেখছি টেকছি। তো ফিজিক্যালি উনি পরে রাজি হয় অনেকক্ষণ পর যে আছে নিবে। পরে আমরা ওনার সাথে ভেতরে যাই, ওনার কোনো কারণে আমাদের প্রতি মায়া লাগছিল হয়তো। তো উনি আমাদেরকে বলছে যে আপনারা, আমরা বলতেছিলাম যে এখানে যদি আমরা থাকতে পারতাম খুব ভালো হতো। তো উনি তখন বলে যে এখানে কালীনগর একটা কলেজ আছে, ওই কলেজে ম্যাডাম যদি রাজি হয় তাহলে ওটা সাইক্লোন শেল্টার, ওখানে মানুষ আছে, তো ওইখানে আমরা থাকতে পারি। তো ওখানে যদি থাকি উনি আমাদের 2 বেলা খাবার দিবে। তো এতে আমরা তো খুব খুশি হয়ে যাই, এটা যদি হয় তাহলে তো এটা গোল্ডেন অপরচুনিটি, এখানে থেকে কাজ করব। কিন্তু জানি না যে কিভাবে, তখনও পানি সব দিকে, কিভাবে যাব কোথাও। তো পরে ফাইনালি কলেজের উনি রাজি হয় এবং আমাদেরকে বলে যে টিচার্স রুমটা খুলে দিতে পারে আমাদেরকে, কারণ আমাদের সাথে যেহেতু ইনস্ট্রুমেন্টও ছিল। তো আমরা টিচার্স রুমে দেখি যে টিচাররাও বেঞ্চেই অফিস করে আর কি। তো আমরা বেঞ্চ জোড়া লাগায় বিছানা বানাই আর কি। তো আমরা প্রায় 2 মাস সেই বেঞ্চে কাটাইছি আর কি। প্রথম 13 দিন ইলেকট্রিসিটি ছিল না। তো কি করে শুট করেছেন ওর মধ্যে, কি করে? আমরা তো ইনিশিয়ালি যে এটার প্রসেসটা হচ্ছে, আমরা আগে একটা টিম ডকুমেন্টারি ফিল্ম শুট করতে থাকি, আর আমরা গল্প খুঁজতে থাকি। সিনেমা শুটিং কিন্তু আরো বেশ পরে যে হয়। তো আগে স্ক্রিপ্টটার লাইন আপ হয়, সেখানে ক্যারেক্টার এবং লোকেশন সেগুলো লক হয়। কিছু জিনিসপত্র আমরা যেগুলো আবার ক্রিয়েট করতে পারবো না, সেগুলো আমরা ওই বন্যার সময় শুট করতে থাকি, ওই সময়কার অ্যাম্বিয়েন্স।
সো ওইভাবে করে আসলে পুরো যেহেতু জিনিসটাকে এইটা একটা দ্বীপ, চারদিকেই তো নদী, সৌন্দর্য বা স্থানীয় মানুষ সবকিছু নিয়ে কেমন ছিল সেই দিনগুলো? শুটিং এর সময়, আগে পরে কতটা কোঅপারেটিভ ছিলেন তারা? খুব ভালো ছিল, এত সিম্পল মানুষজন। এবং মানে ধরেন আমি বলি এটাকে সিনেমার মধ্যে থেকে সিনেমা বানানো। তো ধরেন ওই মানে ওই ক্রাইসিসের মধ্যে তো আমরা নিজেরাও আছি, তো ওইটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। আর সবচেয়ে বড় কথা যে আমরা এই ধরনের সময় ধরেন ত্রাণের খিচুড়ি আসলে আমরা খেতে পারি দুপুরে বা সকালে, আবার খাবারেরও তো কোনো ঠিক নাই, পানি তো নোনা পানি, সো ত্রাণের পানি ছাড়া কোনো পথ নাই, অথবা বৃষ্টির পানিও সব নষ্ট হয়ে গেছে বন্যায় ডুবে। ওই গ্রামের মানুষজনই আমাদের জন্য ত্রাণ নিত, আমাদের খাবার দিত, নিজেদের পানি দিয়ে যেত আমাদেরকে। হ্যাঁ, তো ওইটা ওইটা অদ্ভুত একটা জায়গা। দারুণ একটা কথা বললেন, এই যেন সিনেমার মধ্যে থেকে সিনেমা বানানো। তাহলে আমরা বোধহয় বলতেই পারি যে অপূর্ব একটা সিনেমার ক্যানভাসে তাওকির ইসলাম নিজেও একটা চরিত্র। আমিও একটা চরিত্র, একদম একদম। বটে। আপনি সবসময় দেখেছি যে একেবারে শিল্পীদের নিয়ে কাজ করেছেন, এবং মানে সাধারণ মানুষ থেকে তারা আসলে আপনার কাজের বদৌলতে শিল্পী হয়ে উঠেছেন। তারা মানে ওরকম প্রথাগতভাবে স্টার নন, নিজেরাই নিজেদের কাজ করেন। এবার মানে গ্রামবাসীকে আপনি রাজি করেছেন কি করে? মানে আমার কাছে মনে হয় কি যে আসলে মানে ধরেন এইটা তো ওই গ্রামের বেশিরভাগ মানুষই আসলে সিনেমাই মনে হয় দেখেনি, আর সিনেমা হল তো এটা দূরের কথা। তো সেইখানে আবার এইরকম দুর্যোগের মধ্যে এরকম কিছু উটকো মানুষজন ওখানে এসে হাজির হয়েছে। তো ধরেন দিনের পর দিন আমরা যখন তাদের সাথে থাকতেছি, আমরা তো মানে তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াচ্ছি, তারাও আমাদের পাশে দাঁড়াচ্ছে। এই যে বন্ডিংটা, এটা একটা সময়ের আস্তে 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 ওনাদের সাথে ওই বন্ডিংটা হয়েছে, ওনারা আমাদেরকে বিশ্বাস করছে, আমাদের কাজের প্রতি তাদের ভালোবাসা আসছে, এবং ওইভাবে করে ইনভলভমেন্টটা আসছে আর কি। এবার একটু কয়েকজনের নাম আলাদা করে না জানতে পারলেই নয়, সেখানেই যাদের সাথে আপনি কাজ করেছেন, যেমন চিরঞ্জিত বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেন, তাদের মধ্যে কার অভিনয় আপনাকে বেশি মানে মুগ্ধ করেছে? এটা এইভাবে আসলে সিঙ্গেলি বলা কঠিন, কারণ সবাই নিজের জায়গায় খুবই অদ্ভুত ছিল। মানে আমার কাছে মনে হয় আমরা প্রত্যেকটা মানুষ আর্টিস্ট, খালি ওই জায়গাটা খুঁজে বের করা যে উনি আসলে কিভাবে নিজেকে স্ক্রিনে আনতে পারবে, ওইটা একটু আমাদের আসলে একসাথে ওই জার্নিটা করতে হয়। কারণ আমরা টিজারে যখন দেখেছি, আমার সত্যি আমার মনে হয়নি কেউ অভিনয় করেছেন, মনে হচ্ছে রিয়েল লাইফ ক্যারেক্টারটাই ওখানে দেখছি। আর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আমরা শুনেছি অভিনয় শিল্পী খুঁজে বের করেছেন আপনি সেখানে। হ্যাঁ, কারণ আমি ওইখানে হচ্ছে ওই অঞ্চলের মানুষজন কিন্তু যাত্রার সাথে খুবই ইনভলভ। তো আমি কিন্তু একটা বড় অংশই আছে ছবির গল্পেও আছে যে যাত্রা শিল্পী। ইভেন আমাদের যে নায়িকা নূপুর, মানে অদিতি আর কি, ছবিতে ওর নাম নূপুর, ও কিন্তু ছোট বাচ্চাকাল থেকে যাত্রা করে। তো ধরেন যাত্রার অ্যাক্টিং এবং সিনেমার অ্যাক্টিং, ও এত সাবলীল সিনেমায়, এত সুন্দর, এটা খুবই অদ্ভুত। আপনি যাত্রা শিল্পীদের কথা বলছিলেন, ওখানে যাত্রা, সাজকীর্তন, এরকম বেশ কিছু জনরা রয়েছে। অনেকে ছোটবেলা থেকে এই পারফরমেন্সগুলো দেখেই বড় হয়, পরে আস্তে আস্তে ইনভলভ হয়ে যায়। তাদের সাথে কাজের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল ওভারঅল? খুবই ভালো। মানে যাত্রা দল তো আমাদের ছবিরও একটা বড় অংশ আছে আর কি। তো যাত্রা দলের আর্টিস্টরা সবাই অলমোস্ট মানে অদিতি বাদে বাকিরা সবাই যাত্রা শিল্পী হিসেবেই অভিনয় করেছে। এবং ওনাদের সাথে সম্পর্কটা, ধরেন আমরা তো যেখানে শ্যুট করেছি সেখানে থেকেই শ্যুট করেছি। তো আমরা যেই যাত্রা দলের সাথে শ্যুট করছিলাম, আমরা ওনাদের বাসাতেই থাকতাম, ওনারাই রান্না করতো, ওখানেই শুটিং হতো, ওখানেই খাইতাম, আবার ওখানেই থাকতাম। তো সব জায়গায় এমনই হয়েছে আর কি। রাজনীতি তো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেরই অংশ, এবং এই জীবনেরই প্রতিচ্ছবিটাই কিন্তু আমরা সিনেমাতে দেখতে পাই। আমরা যুগে যুগে কালে কালে ওয়ার্ল্ড ওয়াইড দেখেছি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রচুর সিনেমা হয়েছে, পলিটিক্যাল স্যাটায়ার নিয়েও সিনেমা হয়েছে। আমাদের দেশে এটার সংখ্যা মানে বলতে গেলে নাই বললেই চলে। কেন এরকম হয়? কেন এরকম হয় এটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় কি যে ধরেন আমরা চোখ বন্ধ করে যদি থাকি আর বলি সব ঠিক আছে, এটার কোনো সুযোগ নাই। দেখেন, আর্টের কাজই তো আসলে রিফ্লেক্ট করা, তার সময়কে রিফ্লেক্ট করা, সেটা পলিটিক্সই হোক বা প্রেম হোক, দুটোই থাকা খুব জরুরি। আমার কাছে মনে হয়েছে যে এই ছবিতে আমরা ওই অস্থিরতাটা ধরার চেষ্টা করেছি। এই গণ অভ্যুত্থান থেকে শুরু করে পরবর্তী সময়টা আমরা যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এই গ্রামেও কিন্তু সেই একদম সেম সিচুয়েশন চলতেছে। আমরা কিন্তু ওই অস্থিরতাটা ধরার চেষ্টা করেছি, এবং
ওইটাও বোঝার চেষ্টা করেছি যে আমাদের সবার মনে একটা সুপ্ত ইচ্ছা আছে যে এই দেশটাকে ফাইনালি গড়তে হবে এবং এটা গড়তে হবে। তো আমার কাছে মনে হয় যে এটা রাজনীতির চেয়েও বড়, রাষ্ট্রটা আসলে কিভাবে আমরা সুন্দর করে সাজাতে পারি সেই জায়গায় হয়তো ছবিটা নিয়ে যাবে মানুষকে। তো সেই জায়গা থেকে টিজারে তো আমরা মানে বিভিন্ন ধরনের এলিমেন্টস দেখেছি, ইনক্লুডিং পলিটিক্স, পলিটিক্যাল স্যাটার, যাত্রা, সব কিছু। এবং রিসেন্ট টাইমে আমাদের বাংলাদেশে যা যা কিছু হয়ে যাচ্ছে, জাস্ট মনে হচ্ছে ওখান থেকে জাস্ট পিক করে নেওয়া। সেই জায়গা থেকে দেলুপি আসলে কোন ধরনের সিনেমা? রাজনৈতিক গল্পের সিনেমা নাকি সমান্তরাল জীবনের গল্প? এটা একদম সমান্তরাল জীবনের গল্প। মানে ধরেন এটাতে প্রেম আছে, কালচার আছে, ডিজাস্টার আছে, রাজনীতি আছে। আমাদের জীবনে যেমন নানান কিছু মিলে আমরা এরকম একটা গল্প। এটা ওই গ্রামটার গল্প আসলে। এটা কোনো একদিকে একমুখী কোনো গল্প না যে এটা একটা শুধু পলিটিক্যাল থ্রিলার, এটা প্রেমের ছবি। ওটার ভিতর একইভাবে যেভাবে ফান আছে ঠিক একইভাবে ভয়াবহতাও আছে, রাজনীতিও আছে, প্রেমও আছে। আপনার সাথে একটা মানুষের খুবই মিল আমরা পাই, প্রয়াত গুণী নির্মাতা তারেক মাসুদ। উনিও এরকম সিনেমা ফেরি করে নিয়ে বেড়াতেন, বড্ড ভালোবাসতেন। উনি চাইতেন যে একেবারে প্রান্তিক পর্যায়ে যেন আমাদের বাংলাদেশের সিনেমাগুলো পৌঁছে যায়। আপনার মধ্যেও আমরা কিন্তু সেই প্রভাবটা দেখছি। এই জার্নিটা কতটা কষ্টের এবং কতটা আনন্দের একই সাথে? তারেক মাসুদ স্যার তো আসলে আমাদের কাছে একদম গুরু আর কি। তো মানে আমরা ওনার পায়ের কাছে আর কি। ওনার সেই জার্নিরই হয়তো আমরা অংশীজন যারা আমরা এটাকে সামনে নিয়ে যাচ্ছি। এখন আমার কাছে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে আমরা সিনেমাটা বানানো যেমন গুরুত্বপূর্ণ, সিনেমাটা দেখানোও গুরুত্বপূর্ণ। নির্মাতা হিসেবে আমি সিনেমাটা বানালাম, এটাই আমার দায়িত্ব। এটা যদি তার অডিয়েন্স পর্যন্ত না যায় তাহলে আমার আসলে সিনেমা বানাই লাভটা কি? ছবিটা দেখার পর অডিয়েন্স এটার একদমই মালিক। অডিয়েন্সই বলবে এটা ভালো, এটা খারাপ, এটা যোগ্য, এটা অযোগ্য। কিন্তু আমি যদি সেই অডিয়েন্স পর্যন্তই না নিয়ে যেতে পারি তাহলে আসলে কেন করলাম? আর হচ্ছে হ্যাঁ, এই জার্নিটা আসলে খুবই ক্রিটিক্যাল, খুবই কঠিন, প্লাস একইভাবে খুবই আনন্দের। দেখেন মানে আমরা একটা জিনিস ফিল করেছি, ছবিটা যেহেতু আমরা নিজেরাই মানুষের কাছে ফেরি করে নিয়ে যাচ্ছি, মানুষকে দেখার জন্য দাওয়াত দিচ্ছি নানানভাবে, নানান কৌশলে, সেখানে যে আমরা দেখেছি যে আসলে আমরা অনেক দিন ধরে সিনেমা হলে যাওয়ার যে সাধারণ মানুষের সিনেমা হলে যাওয়ার অভ্যাস, এটা একটু ছুটে গিয়েছে। কারণ মানুষ এখন নিজের স্ক্রিনেই, পার্সোনাল স্ক্রিনেই সে সবকিছু দেখতে পারে। সে আসলে এই যে সিনেমা হলের এই বড় স্ক্রিনে বড় ধরে একটা জিনিসই বসে দেখা, হ্যাঁ, আর এই যে সবাই একসাথে মিলে যে দেখা, সেটার যে আনন্দটা সেটা পেতে ভুলে গিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে মানুষ পর্যন্ত যে বলা খুব জরুরি। তো আমরা সেটাই বলছি। মজার ব্যাপার হচ্ছে যে যারা দেখতে আসতেছে তারা কিন্তু আবার খুব এনজয় করতেছে। যেমন প্রথম দিন শোর পর আমি এরকম অনেক কমেন্ট পাইছি, দেলুপি 2 কবে আসবে? দেলুপি 2 মানুষ চায় আসলে মানে পছন্দের কোন একটা কাজের যেন ধারাবাহিকতাটা বজায় রাখে। ন্যাচারালি এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আমি শুনেছি একটি বাসা আপনারা ভাড়া করেছেন এবং সেখানে ক্যাম্পের মতন করে রেখে ওখানেই থাকছেন, খাচ্ছেন, সিনেমার প্রমোশনের কাজ করছেন। শুনবো ডিটেলস। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এরকম 1-2 মাসের জন্য কেউ বাসা ভাড়া দিতে চায় না। তো আমরা খুলনা থেকে বেশ দূরে একটা এরকম বাসা পেয়েছি যারা আমাদেরকে 1 মাসের জন্য বাসা ভাড়া দিয়েছে। তো আমাদের তো টাকা পয়সা কম, তো আমরা ওইখানেই আমাদের শুটিং এর কাঁথা বালিশ কম্বল সব আছে, আমরা নিজে সেট আপ করে ফেলছি সংসার। ওইখানেই আমাদের সবাই মিলে আমরা থাকি, ওইখান থেকেই আমরা আমাদের পোস্টগুলো করি খুলনায়। ওইখান থেকেই আমাদের অল্টারনেটিভ স্ক্রিনিং এবং যাবতীয় যা প্রমোশনের সবকিছু ওইখানেই সবাই থাকে। এবং ওইখান থেকে আর্টিস্ট থেকে ক্রু আমরা সবাই থাকি ওই বাসাটায়, চাপাচাপি গাদাগাদি করে, হ্যাঁ, ঢালাও বিছানায় কাজ করি এবং অদ্ভুত মজা। সেটা একটা পোস্টকার্ড আপনি বানিয়েছেন যেখানে দেলুটিবাসীদের পক্ষ থেকে বলা একটা চিঠিও রয়েছে, শুনবো একটু সেই গল্প। আমার কাছে মনে হয়েছে যে আমরা অনেকদিন ধরে চিঠি পাচ্ছি না। হ্যাঁ, তো দেলুপিবাসী একটা চিঠি লিখেছে অডিয়েন্সকে তার সাথে দেখা করার জন্য। তো এরকম একটা চিঠি, যে চিঠিটা খুব ইন্টারেস্টিংলি মানুষ মানে আমরা যখন হয় কি লিফলেট দিলে আমরা দেখি যে লিফলেট কিছুক্ষণ পর ফেলে ওটা দুমড়ায় ফেলে দেয় অথবা এমনি ফেলে দেয়। আমরা যখন এটা ছড়াইছি আমি খালি অবজার্ভ করছি যে কয়জন ফেলে, কয়জন কাগজটা ফেলে দেয়। হ্যাঁ, আমি অল্প কিছু মানুষকে এরকম ভাঁজ করতে দেখছি, বাকিদেরকে যত্ন করে পরে রাখতে দেখছি।
তো এইটা হচ্ছে অ্যাচিভমেন্ট। অবশ্যই, এবং আপনাদের মানে কি বলবো, প্রমোশনাল স্টান্টগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনারা দেলুপির 25 টাকার একটা নোট বানিয়েছেন, এই আইডিয়াগুলো নিয়ে শুনবো। আসলে আমাদের তো এত মার্কেটিং এর আইডিয়া নাই আর কি, আমরা নিজেরাই আসলে টুকটাক আমাদের যারা একটু বন্ধু বান্ধব এক্সপার্ট আছে, যারা বিজনেস নিয়ে একটু ঘাটাঘাটি করে, মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করে, ওরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আর বাকি সব যত আইডিয়া এগুলো আমরা জেনারেট করছি, এগুলো সব সরল মনে যা মনে হচ্ছে আমাদের, কারণ জানি না তো ছবি কিভাবে প্রমোট করে। উত্তরবঙ্গের মানুষ আপনি, শাটিকাপের সেই উত্তরবঙ্গের গল্প থেকে চলে এসেছেন দক্ষিণে, আবার প্রমোশনাল কাজে আপনারা আবার ফিরে গেছেন রাজশাহীতে। আমরা দেখছি ঢোল বাঁশি সব বাজিয়ে নিচে গিয়ে একদম দেশীয় স্টাইলে আপনারা সিনেমার প্রমোশন করছেন রাজশাহীতে। আমরা একটু শুনতে চাই সেখানে রিয়াকশন কেমন পাচ্ছেন, এবং মানে আপনার কি মনে হয় দেলুপি কেন অবশ্যই সিনেমা হলে এসে সময় বের করে টিকিট কেটে দেখা উচিত? ক্যাম্পেইনিং খুবই মজার হচ্ছে, এবং ব্যাপার হচ্ছে রাজশাহীতে, আমি গতকালকে রাজশাহী গিয়েছিলাম, রাজশাহীর ব্যাপারটা হচ্ছে যে ওনারশিপ, এটা আমাদের সিনেমা, হ্যাঁ, তো ওই যে নিজের সিনেমা, এইটার যে মজাটা, এইটা যে অডিয়েন্স রিয়্যাক্ট করে, হ্যাঁ, এবং ধরেন রাজশাহীতে মজার ব্যাপার হচ্ছে আমরা যেখানে যাচ্ছি আমরা এতজন মিলে দেখবো। কালকে আমরা একটা ইউনিভার্সিটিতে গিয়েছি, ওদের ওইখানে আমাদের প্রমোশন ছিল, ওরা অলরেডি কয়েকটা শো বুক করছে, কারণ ওদের ওই ওনারশিপ আছে, এটা ওদের ছবি, ওরা কেন দেখবে না বা কেন বলবে না আর কি, এবং ওরা প্রথম দেখতে চায় যে হ্যাঁ আমরাই প্রথম দেখবো। আর যদি ওভারঅল জানতে চাই যে এই যে যেহেতু 14 তারিখে ঢাকার সিনেমা হলগুলোতে আসছে, তারা কেন দেখবে? এই ছবিতে কোনো প্রফেশনাল অ্যাক্টর অ্যাক্ট্রেসেস নাই, পরিচিত মুখ নাই, এই ছবির পেছনে আমরা কেউ পরিচিত না, এই ছবি কোনো মহান টেকনোলজি দিয়ে শুট করা হয়নি, হ্যাঁ, এই সব কিছুর পরেও এই ছবিটা হচ্ছে সেই গল্পটা বলে যেই গল্পের মধ্যে আমরা আছি, এই গল্পটা হচ্ছে আমাদের গল্প, এটা একটা এন্টারটেইনিং সিনেমা। এই ছবিটা দেখে একটা নতুন বাংলা সিনেমা দেখার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে আর কি। তো নিজ দায়িত্বে আসলে ছবিটা দেখতে পারে মানুষ, কোনো জোরাজোরি নাই, কিন্তু এটা বাংলা সিনেমা, নিজেদের সিনেমা, এবং একটা নিজেদের ভাষায় তৈরি সিনেমা, মানে নিজেদের মতো করে বানানো ছবি, সো মানুষজন নতুন একটা এক্সপেরিয়েন্স পাবে আশা করি। কি যে ভালো লাগে সত্যি কথা, মানে নিজের আঞ্চলিক ভাষায় যখন আমরা সিনেমাগুলো দেখতে পাবো, মানে আরো বোধহয় কানেক্ট করা যায়, কারণ ঢাকায় তো পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষরা থাকেন। তবে একটু অন্য প্রসঙ্গে জানতে চাই, দেখুন আমাদের দেশের সিনেমা প্রেমীদের অভাব নেই, আমাদের বিভিন্ন ভার্সিটিতে অনেক ফিল্ম সোসাইটি রয়েছে, অনেকে ফিল্ম বানাতে চাই, সাহস করে এগোতে চাচ্ছে না। তো যারা নিজেদের গল্প নিয়ে আসলে ভাবছেন কিন্তু দুকদম সাহস করে এগোতে পারছেন না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই তো যাত্রা শুরু হয়ে গেছে, হ্যাঁ, এখন পাইপলাইনে আসলে সিনেমা আসতে থাকবে, আমরা বানাতে থাকবো, এই ছবিগুলো নানান সিনেমা হলে আসতে থাকবে। তো আমাদের মতো নির্মাতাদের কোনো ভয় নাই আর কি, মানে হারানোর কিছু নাই আমাদের। সো তাদেরকে কি বলতে চান? জাস্ট নেমে যাও, হ্যাঁ, নিজের কাজটা একদম মন দিয়ে ভালোবেসে বানায় ফেলে চলে আসতে হবে আর কি। এবার একটু পরবর্তী কাজ নিয়ে জানতে চাই। আমার প্রশ্ন জাগছে, কতটা অদ্ভুত হতে চলেছে অদ্ভুত আপনার নতুন সিনেমা, এবং যত শুনেছি 2023-24 অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে এই সিনেমাটি, আদ্যপান্ত শুনবো। অদ্ভুত হচ্ছে বাচ্চাদের ছবি, অদ্ভুতটা আমরা অলরেডি আমাদের আসলে প্রি প্রোডাকশনের একটা বড় অংশ হয়ে গিয়েছে, আমরা নেক্সট ইয়ারের শুরুতেই আর কি ছবিটা নিয়ে ঝাঁপায় পড়ছি। অদ্ভুত আসলে আমাদের মনে হয়েছে অনেকদিন ধরে বাচ্চাদের ইন্টারেস্টিং ছবি আমরা দেখছি না, হ্যাঁ, এবং এই ছবিটা আসলে আমরা খুব চেষ্টা করছি, এখনকার বাচ্চা কাচ্চা অনেক সুন্দর সুন্দর ওয়ার্ল্ড ওয়াইড অনেক মজার মজার জিনিসপত্র হয় যেটা তারা দেখছে, তো তাদের মানে টেস্ট বাট এখন অনেক উপরে, সো আমরা খুব চেষ্টা করছি যে ওদের মনের মতো করে একটা ইন্টারেস্টিং সিনেমা। অবশ্যই দেখুন, এই যে শিশুতোষ সিনেমার কথা মাথায় আসলে স্টিল আমাদের মনে পড়ে এমিলের গোয়েন্দা বাহিনী, দীপু নাম্বার 2, আমরা বারবারই চাই এরকম সুন্দর সিনেমাগুলো দেখতে। বাই দ্য ওয়ে, এবার একটা মজার জিনিস বলতে চাই, সম্প্রতি আমাদের বিনোদন সারাদিন স্টুডিওতে এসেছিলেন গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে বর্তমান সময়ে যারা সিনেমা নির্মাণ করছেন এই জেনারেশনে, তাদের মধ্যে কার কার ভেতরে আপনি সম্ভাবনা দেখেন ভালো নির্মাতা হওয়ার, এমন 3 জনের নাম জিজ্ঞেস করেছিলাম, সেখানে উনি শুরুতেই আপনার নাম উল্লেখ করেছিলেন। কি বলতে চান এই ব্যাপারে? থ্যাংক ইউ সো মাচ গিয়াস ভাই, মানে সেলিম ভাই এত বড় একটা কমপ্লিমেন্ট দিবে, এটা আসলে আমাদের জন্য অনেক বড় ব্যাপার।
অফকোর্স মানে আপনি খুবই কম কথা বলেন, সেই জায়গা থেকে আজকে অনেক গল্প করেছি, নতুন ফিল্ম নিয়ে অনেক অনেক শুভকামনা। আর দেখতে দেখতে আড্ডাবাজি শেষ পর্যায়ে চলে এসেছি। বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আপু, বিনোদন সারাদিনকেও ধন্যবাদ। আমাদের সিনেমা দেলুপি আগামী 14 তারিখ রিলিজ পাচ্ছে ঢাকায় সিনেপ্লেক্সে, কেরানীগঞ্জে লায়ন সিনেমায়, আর রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ, প্লাস আমাদের রাজতিলক সিনেমা হলে, আর খুলনায় ছবিটা চলছে, সেটা চলমান থাকবে। সবাইকে সিনেমা দেখতে আসার জন্য দাওয়াত রইল।